ব্রেকিং নিউজ। আজ বিকেল 4:30 ঘটিকায় নাটোর রোডে রাজশাহী সিটি 1-এর এমপির পার্সোনাল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলে এমপি মহোদয় সহ দলের আরও 2জন ব্যক্তি নিহত হয়েছেন, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের সকলকে রাজশাহী মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। প্রতিটি টিভি চ্যানেলে অ্যাক্সিডেন্টের খবর দেখাচ্ছে। দেশ জুড়ে নতুন উত্তাপ ছড়িয়েছে। একজন এমপির মৃত্যুতে দেশের নেতাকর্মীরা যেন মরিয়া হয়ে উঠেছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করছে, কেউ বা শোক প্রকাশে ব্যস্ত। প্রেস মিডিয়া এমপির বাড়িতে যেন হুমড়ি খেয়ে পড়েছে। এদিকে চৌধুরী বাড়ির সামনে ভিড় জমেছে সাংবাদিকরা, তাদের ভেতরে কেউ ঢুকতে দিচ্ছে না। সিকিউরিটি গার্ড মেন দরজা তালাবদ্ধ করে রেখেছে। তানিয়া বেগম ছেলের শোকে মূর্ছা যাচ্ছেন, কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। সাথী বেগমও কান্না করেই যাচ্ছেন, তবুও নিজেকে সামলে তানিয়া বেগমকে সান্ত্বনা দিতে ব্যস্ত তিনি। সন্তানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কী অবস্থায় আছে। এসব শুনে যে কোনো মাই ভেঙে পড়বে। সাথী বেগম সারহানকে নিজের ছেলের মতোই দেখেন। ছেলেটা যে কী অবস্থায় আছে এই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত সময় পার করছেন। ইসমা বেগম সারহানের খবর শুনে কাজকর্ম ফেলে ইশরাকে নিয়ে সাথে চলে এসেছেন। আসতেই দেখতে পেলেন তানিয়া বেগমের বিধ্বস্ত অবস্থা, দেখেই হু হু করে তার মন কেঁদে উঠল। আসতেই দেখতে পেলেন তানিয়া বেগমের বিধ্বস্ত অবস্থা, দেখেই হু হু করে তার মন কেঁদে উঠল ইসমা বেগমের মন। তিনি সদর দরজা পেরিয়ে ডাইনিং রুমে এসে তানিয়া বেগমের পাশে বসলেন। ইসমা বেগম করুণ স্বরে বললেন, ভাবি একটু শান্ত হন, দেখবেন শারহানের কিছু হয়নি, একদম ঠিক আছে। তানিয়া বেগম উচ্চস্বরে কেঁদে উঠলেন, কান্নারত কণ্ঠে বললেন, আমার ছেলে ভালো নেই, আমার শারহানের কাছে নিয়ে চলো। আমার সোনার টুকরো ছেলে, ওর কিছু হলে আমি মরে যাব। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও। ভাবি আমরা যাব তো শারহানের কাছে, একটু শান্ত হন। ইসমা বেগম আশেপাশে তাকিয়ে সাথী বেগমকে জিজ্ঞাসা করলেন, বড় ভাই আর ছোট ভাই কোথায়? সাথী বেগম অশ্রু মুছে বললেন, সারহানের খোঁজে বেরিয়েছে। এখনো খবর পাওয়া যায়নি? সারহানের সাথে তো আবিরও ছিল, কিন্তু ওর ফোনও বন্ধ। আরও কয়েকজনকে কল করা হয়েছে, কেউ কল তুলছে না। শুধু নাটোরে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাই খবর পাওয়া গেছে। ইশরা ডাইনিং রুমে অরিত্রিকাকে না দেখতে পেয়ে অবাক হলো। এই মেয়ে গেল কোথায়? নিচে সবাই কান্না করছে আর অরিত্রিকা অনুপস্থিত। ইশরা সাথী বেগমকে জিজ্ঞাসা করলো, মামি, অয়ন্তিকা কোথায়? হয়তো রুমে আছে। মেয়েটা যে কখন গেল এখনো নিচে আসলো না। ইশরা আর দেরি করলো না, দ্রুত পায়ে হেঁটে গেল অরিত্রিকার রুমের দিকে। না জানি মেয়েটা কি করছে। ইশরা অরিত্রিকার রুমের সামনে আসতেই দেখতে পেল দরজা বন্ধ। সে হালকা করে দরজা ধাক্কা দিল, ধাক্কা দিতে দরজা তখনই খুলে গেল। ইশরা সময় নষ্ট না করে রুমে ঢুকতেই দেখতে পেল অরিত্রিকা মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে আছে। ইশরা চোখের সামনে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেছে। সে হন্তদন্ত ছুটে গেল অরিত্রিকার কাছে। অরিত্রিকার মাথা বরাবর বসতেই দেখলো অরিত্রিকার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখ মুখ মলিন জীর্ণ শীর্ণ হয়ে আছে। ঈশা আতঙ্কগ্রস্ত হয়ে অরিত্রিকাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই অরিন্তিকা, ওঠ। কি হয়েছে? আমার কথা শুনতে পাচ্ছিস? এই বোনো, ওঠ না প্লিজ। তোর অবস্থা দেখে আমার ভয় লাগছে। অরিত্রিকার কোনো সারা শব্দ না পেয়ে ঈশরা আরো বেশি ভয় পেয়ে গেল। অরিত্রিকা তো চোখ খুলছে না, নিশ্চয়ই চেতনা হারিয়েছে। এখন কি করবে সে, মাথা কাজ করছে না তার। ঈশরা অরিত্রিকার হাত ধরতে দেখলো শরীর ঠান্ডা হয়ে আসছে। ঈশরা তড়িৎ বেগে অরিত্রিকার হাতের তালু ঘষতে লাগলো। কিছুটা সময় পেরিয়ে গেলেও অরিত্রিকা প্রতিক্রিয়াহীনভাবে চোখ বন্ধরত অবস্থায় পড়ে আছে। ঈশরা উপায় না পেয়ে সাদাতকে ডাকলো বেশ কয়েকবার। পড়ার টেবিল হতে পানির বোতল খুলে অরিত্রিকার মুখে ছিটাতে লাগলো। সাদাত ইশরার গলা পেয়ে অরিত্রিকার রুমে এসে দেখলো অরিত্রিকা অচেতন অবস্থায় পড়ে আছে। সাদাত দৌড়ে এসে ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে অরিত্রিকার? ওর এমন অবস্থা হলো কি করে? আমিও জানি না, এসে দেখি এমনভাবে মেঝেতে পড়ে আছে। ডাক্তার ডাকবো? দ্রুত কল কর ডাক্তার আঙ্কেলকে। সাদাত দ্রুততার সহিত পকেট হতে ফোন বের করে কল দিবে এমন সময় অরিত্রিকা নড়ে চড়ে উঠল। দুর্বল চোখে চারিপাশে তাকিয়ে জোরে জোরে শ্বাস টেনে উঠে বসলো। দুহাতে চুল খামচে ধরে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল সে। সাদাত ফোন পকেটে পুরে বলল, অরিত্রিকা, তুই ঠিক আছিস? অরিত্রিকা তাকালো ব্যথাতুর দৃষ্টিতে, চক্ষুদ্বয় হতে পড়ছে অশ্রু। গাল বেয়ে অশ্রু মেঝেতে পড়ছে টপ টপ করে, উগরে আসছে কান্নার দল। অতিরিক্ত কান্নার ফলে চোখ ফুলে লাল হয়ে গিয়েছে। অরিত্রিকা এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে চুপ করে থ মেরে বসে রইল। কিছু ভালো লাগছে না তার। ইশরা পানির বোতল মেঝেতে রেখে অরিত্রিকাকে হালকা ধাক্কা দিয়ে বলল, অরিন্দ্রি, কথা বল বোনু। এমন চুপ করে আছিস কেন? হঠাৎ কি হয়েছিল তোর? জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। একদিকে তোর এই অবস্থা, অপরদিকে সারান ভাইও অ্যাক্সিডেন্টের খবর। কি যে হচ্ছে বুঝতে পারছি না। অরিত্রিকা ইশরার দিকে তাকিয়ে ঝিমিয়ে যাওয়া কণ্ঠে শুধালো, সারহান ভাইয়ের কি অবস্থা? ঠিক আছেন তো উনি? সাদাত অরিত্রিকার কথা শুনে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। বাবা আর চাচা গিয়েছে, খবর পেলে জানাবে।
অরিত্রিকা ডুকরে কেঁদে উঠল, হঠাৎই কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তোরা বল ওনার কিছু হবে না? উনি সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবেন। উনি উনি সুস্থ আছেন, তাই না? বল, উনি আসছেন না কেন এখনো? সাদাত অরিত্রিকার এমন কাণ্ডে বিস্মিত হলো। তার ভাইয়ের জন্য অরিত্রিকা কাঁদছে ভাবতেই অবাক লাগছে। দুজনে তো সবসময় সাপে নেউলে সম্পর্ক। এসব ভাবনা বাদ দিয়ে বিস্ময়সূচক চাহনিতে তাকে অরিত্রিকাকে শান্ত করতে বলল। ভাইয়ের কিছু হবে না, দেখিস দ্রুত বাড়িতে চলে আসবে। ইশরা ক্রন্দনরত অরিত্রিকাকে দুহাতে আগলে নিল। অরিত্রিকা ফুপিয়ে কেঁদে বলল। আমাকে ওনার কাছে নিয়ে চল, আমি দেখবো ওনাকে। ইশরা সাদাতের দিকে তাকালো করুণ চোখে। সাদাত ইশরাকে ইশারা করলো কিছু বলার জন্য। ইশরা অরিত্রিকার মাথা নেড়ে দিয়ে বলল, আচ্ছা যাব, এবার একটু চুপ কর বনু, এমন ভাবে কাঁদলে শরীর খারাপ করবে। আমি আর পারছি না। উনি এমন কেন বলতো? ঢাকায় গিয়েছে না, আমায় জানানোর কোনো প্রয়োজন বোধ করেনি। গিয়ে 15 দিন ছিল, তবুও একবারও কল করেননি। কল করে বলেননি অ্যাডমিশন কেমন দিয়েছি, অথচ ওনার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি তা কি জানেন উনি? উনি আমার ফিলিংস কেন বোঝেন না? ভালোবাসি বলে কি অবহেলা করছেন উনি আমায়? অবহেলা করছেন ঠিক আছে, তাই বলে নিজের খেয়াল তো রাখতে পারতেন। আজ আমি খুশি ছিলাম উনি এতদিন পর আসছেন, অথচ আমার খুশি যেন ওনার জীবনে অভিশাপ হয়ে গেল। এক নিমিষেই যেন শেষ হয়ে গেল সবটা। আমি ওনাকে এক পলক চোখের দেখা দেখতে চাই, আমায় নিয়ে চল। সাদাত অরিত্রিকার মুখ হতে নির্গত উদ্ভ্রান্তের ন্যায় কথাগুলো শুনে হাঁ হয়ে গেছে। এগুলো কি বলল অরিত্রিকা? তার ভাইকে ভালোবাসে? অসম্ভব, এটা কি করে হতে পারে? তার মাথায় কিছু আসছে না। চারিদিকে শক্ট করা খবর। সাদাতের মনে পড়ে গেল চিঠির কথা। তাহলে কি তার ভাইকে নিয়ে অরিত্রিকা চিঠিটা লিখেছিল? সাদাত মাথায় হাত দিয়ে বসে রইল। নিজের কানে শুনেও তার বিশ্বাস হচ্ছে না। সাদাত অবিশ্বাস্য চোখে অরিত্রিকার দিকে তাকিয়ে ঈশার দিকে তাকালো। ঈশা সাদাতের দিকে তাকিয়েছিল। সে সাদাতের থমথমে মুখায়াবব দেখে বুঝলো অনেকটা শখ পেয়েছে। ইশরা সাদাতকে বলল, এখনই বাড়ির কাউকে কিছু বলিস না, বাড়ির কারোর মনের অবস্থা ভালো না, আবার যদি এই কথা জানতে পারে তবে পরিবেশ আরো বিগড়ে যেতে পারে। সাদাত থমথমে মুখে বলল, এসব কবে থেকে চলছে? বুঝলাম অরিত্রিকা ভাইকে পছন্দ করে, ভাইও কি অরিত্রিকাকে পছন্দ করে? আমার তো ভাইয়ের কোনো আচরণ এমন কিছু মনে হয়নি। আমারও মনে হয়নি, তবে অরিন্তিকা আর সারণ ভাইয়ের মাঝে তেমন কিছু নেই। অরিন্ত্রিকা ভাইকে ভালোবাসে, কিন্তু সারণ ভাইয়ের মনে কি আছে সঠিক জানি না। সাদাতের কল আসায় কথা বন্ধ করে পকেট হতে ফোন বের করে রিসিভ করলো। রিসিভ করার কিছুক্ষণ পরেই কল কেটে দিল অপর পাশে থাকা ব্যক্তিটি। সাদাত ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ইশরাকে বলল, রাজশাহী মেডিকেলে যেতে হবে, ভাই ওখানেই অ্যাডমিট আছে। তুই আর অরিত্রিকা যদি যেতে চাস রেডি হয়ে নিচে চলে আয়, আমি মাকে খবর দিচ্ছি। ঠিক আছে। রাজশাহী মেডিকেলে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছেন আরশাদ সাহেব আর আজমল সাহেব। তাদের চোখে মুখে চিন্তিত ভাব ফুটে উঠেছে। দুজনেই পায়চারি করছেন সমান তালে। আরশাদ সাহেব বারবার অপারেশন থিয়েটারের দিকে তাকাচ্ছেন। বক্ষে ছেলেকে হারানোর ভয় যেন জেঁকে ধরেছে। বাবা হয়ে ছেলের এমন পরিস্থিতি নিজ চোখে দেখা মৃত্যুসম। সারহানের অপারেশন চলছে। গুরুতর আঘাত লেগেছে বুকে। কাচের টুকরা বুকের একপাশে গেঁথে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণে সারহানের অবস্থা বেগতিক। কী হবে এখনও ডাক্তার বলতে পারেনি। আবিরের অবস্থাও আশঙ্কাজনক। লাইফ রিস্ক এখনও আছে। আবিরকে কেবিনে শিফট করা হয়েছে। আরশাদ সাহেবকে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করতে দেখে আজমল সাহেব বললেন, ভাই সাহেব, টেনশন না করে বসুন, একটু শান্ত হন। এমন করলে আপনি অসুস্থ হতে পারবেন। আরশাদ সাহেব নিভু নিভু কণ্ঠে বললেন, আমার ছেলেটা মৃত্যুর সাথে যুদ্ধ করছে, কিভাবে বাবা হয়ে চুপচাপ শান্ত হয়ে বসে থাকবো? কিছু হবে না সারহানের, দেখবেন সুস্থ হয়ে যাবে। এখন চিকিৎসা ভালো না হলে প্রাইভেট হাসপাতালে অ্যাডমিট করব। আরশাদ সাহেব ক্লান্ত ভঙ্গিতে বসে বললেন, আমার ছেলের জন্য কোনো কিছু না হয় তুমি দেখো। বাড়িতে খবর জানিয়েছো? সাদাতকে কল দিয়েছিলাম, হয়তো রাস্তায় আছে। দীর্ঘ 2 ঘন্টার অপারেশন শেষ করে ডাক্তার ওটি থেকে বের হলেন চিন্তিত মুক্তার। অতিশয় কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। আরশাদ সাহেব হন্তদন্ত ছুটে গেলেন ডাক্তারের কাছে। আজমল সাহেবও পিছু পিছু গেলেন। আজমল সাহেব আর এক মুহূর্ত দেরি না করে ডাক্তারকে শুধালেন। সারহান এখন কেমন আছে? ডাক্তার মুখে থাকা মাস্ক খুলে বললেন, আগের থেকে অনেকটা ভালো আছে, ব্লিডিং হয়েছে অনেক। 2 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে, আরো 1 ব্যাগ লাগবে। দ্রুত রক্তের ব্যবস্থা করুন, কিছুক্ষণের মধ্যেই পেটে দেওয়া হবে, তবে বাইরের কেউ এলাও না। আরশাদ সাহেব ভেজা কণ্ঠে বললেন, কখন দেখা করতে পারবো সারহানের সাথে? চেঞ্জ এখনো ফিরেনি, চেঞ্জ ফিরলে তারপর আপনাদের জানানো হবে দেখা করতে পারবেন কিনা। এক্সকিউজ মি।
ডাক্তার আশরাত সাহেবকে যাবতীয় তথ্য জানিয়ে নিজের চেম্বারে চলে গেলেন। কিছুক্ষণ পরে সারহানকে ওটি থেকে বের করা হলো। আশরাত সাহেব আর আজমল সাহেব তাকালেন। তখনই বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে সারহান। মস্তিষ্কের অর্ধেক অংশ জুড়ে সাদা ব্যান্ডেজে আবৃত, মুখের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার অগণিত দাগ। অক্সিজেন মাস্ক থাকায় মুখ তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না। সাদা কাপড়ের আস্তরণ দিয়ে বুকের উপরিভাগ পর্যন্ত ঢাকা। অপারেশন করার স্থান দৃশ্যমান নয়, কেমন নির্জীব হয়ে শুয়ে আছে সারহান। রক্তক্ষরণের ফলে মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আরশাদ সাহেব ছেলের এমন করুণ দশা দেখে ধপ করে বসে পড়লেন মেঝেতে। আজমল সাহেব ভাইয়ের হঠাৎ বসে পড়া দেখে ভয় পেয়ে গেলেন। তিনি মৃদুস্বরে চিৎকার করে বললেন, ভাই সাহেব, আপনি ঠিক আছেন তো? আরশাদ সাহেবের চোখ ভিজে এলো। কোনোদিনও অসহায় ভঙ্গুর লাগেনি নিজেকে, অথচ এই ছেলের এই অবস্থা যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সুস্থ ছেলেটা ঢাকায় গেল আর ফিরল অর্ধমিত হয়ে। কোনো বাবা মা যেন ছেলেকে আহত অবস্থায় দেখতে না হয়। আজমল সাহেব গিয়ে আরশাদ সাহেবকে ধীরে সুস্থে দাঁড় করালেন, পাশেই একটা চেয়ারে বসিয়ে দিলেন। সারহানকে শিফট করা হয়েছে কেবিনে। আজমল সাহেব সারহানকে কেবিনের বাহির হতে এক পলক দেখে পানির ব্যবস্থা করতে গেলেন। আরশাদ সাহেবকে পানি খাওয়ানো প্রয়োজন, নতুবা শরীর অসুস্থ হয়ে যেতে পারে আরও। গভীর রাত, সময়টা 11টার ঘরে। গভীর রাত হলেও মানুষের আনাগোনা হাসপাতালে অনেক বেশি। হাসপাতালের ভেতরে ফিনাইলের উগ্র গন্ধে চারিপাশ ভারী হয়ে আছে। আলো বাতাসের অস্তিত্ব পাওয়া দুষ্কর। পরিবেশটাও কেমন গুমট ভাব। পরিস্থিতি স্বাভাবিক নয়, কেমন সব অদ্ভুত অনুভূতি। সারহানকে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে সন্ধ্যার পরে। আশরাত সাহেব চাননি মেডিকেলে সারহানের চিকিৎসা হোক। মূলত সেখানকার পরিবেশ স্বাস্থ্যকর নয়। ডাক্তারও খামখেয়ালি ভাব নিয়ে চিকিৎসা করে, নার্সও তেমন রোগীর যত্ন করে না। সারহানকে দেখার জন্য তানিয়া বেগম, সাথী বেগম, ইসমা বেগম, সাদাত, অরিত্রিকা ও ইশরা এসেছে সন্ধ্যার পরই। সকলের মন অসম্ভব খারাপ। সবাই বাহিরে নিজেদের স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছে অনেকটাই। আরশাদ সাহেব আর আজমল সাহেব এমপির জানাজায় গিয়েছেন। দলের একজন নেতা অকালে মৃত্যুবরণ করেছেন, যাওয়া জরুরি। তার উপর বেশ বিশ্বস্ততা ছিল তাদের সাথে। না গেলে বিষয়টা খারাপ দেখায়। সাথী বেগম আর তানিয়া বেগম কেবিনের বাইরে বসে আছেন। তাদের উপর দিয়ে আজ বিশাল ঝড় বয়ে গেল। পরিবারের উপর বড় কোনো বিপদ আসেনি। এই প্রথম ভয়াবহ পরিস্থিতি পার করছে সকলে। তানিয়া বেগম সারহানের অবস্থা দেখে অসুস্থ হয়ে গেছেন। সাথী বেগমের বাহুতে মাথা টেকিয়ে বসে আছেন চোখ বন্ধ করা অবস্থায়। প্রেশার বেড়ে যাওয়ায় শরীর খারাপ লাগছে তার। সাদাত, ইশরার, অরিত্রিকা এক পাশে দাঁড়িয়ে আছে। ইসমা বেগম তানিয়া বেগমের ঝিমিয়ে থাকা দেখে সাথী বেগমকে বললেন, ভাবি, আমার মনে হয় বড় ভাবির এখানে থাকা ঠিক হবে না। ওনার শরীরের অবস্থা খারাপ। হাসপাতালে থাকলে আরও খারাপ হয়ে যেতে পারে। আমি বলি কি, ভাবিকে নিয়ে আমি বাসায় যাচ্ছি, আপনি থাকুন। সাথী বেগমেরও মনে হলো ইসমা বেগম ঠিক বলেছেন। তিনি সায় দিয়ে বললেন, আমারও তাই মনে হচ্ছে। ভাবিকে বাসায় নিয়ে যাওয়াই ভালো হবে। খাবার খাইয়ে প্রেশারের ওষুধ খাইয়ে দিও। সাদাতকে সাথে নিয়ে যাও, তোমাদের রেখে আবার এখানে আসবে। ঠিক আছে। সাথী বেগম তানিয়া বেগমকে ধীরে ডেকে বলল, ভাবি, আপনি বাসায় যান, আমি এখানে আছি সারহানের খেয়াল রাখার জন্য। তানিয়া বেগম মাথা উঁচিয়ে সারহানের কেবিনের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বললেন, আমি যাব না। শারহানের সাথে আমার একবারও কথা হলো না। ও যদি জেগে দেখে আমি ওর পাশে নেই, ও রাগ করবে। আপনার শরীর খারাপ। সারহান যদি জানে আপনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, তাহলে রাগ করবে। আমরা তো আছি, চিন্তা করবেন না। সাদাত মাকে বলল, মা চাচি ঠিক কথা বলছে। তুমি এই অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকতে পারবে না। বাবা এসে দেখলে চটে যাবে তোমার উপর। তানিয়া বেগম অনেকক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, ওর খেয়াল রেখো সাথী। সাথী বেগম বললেন, ঠিক আছে ভাবি, আপনি চিন্তা করবেন না। ইসমা বেগম আর সাদাত মিলে তানিয়া বেগমকে ধরে হাসপাতালের করিডোর পেরিয়ে বাড়ির দিকে রওনা দিল। ইশরা অরিত্রিকাকে নিয়ে সাথী বেগমের পাশে বসলো। সাথী বেগম এতক্ষণ অরিত্রিকার দিকে খেয়াল করেনি। তিনি মেয়ের বিধ্বস্ত রূপ দেখে আটকে উঠলেন। অরিত্রিকা নিশ্চুপ বসে আছে, অনুভূতি মানুষের নেই, তার মাঝে কোনো হেলদোল নেই। সাথী বেগম মেয়ের কপালে হাত দিয়ে চিন্তিত স্বরে বললেন, জ্বর তো আসেনি, তাহলে মুখ লাল হয়ে আছে কেন? শরীর খারাপ লাগছে মা? অরিত্রিকা সাথী বেগমের কথায় কোনো প্রতিক্রিয়া করল না, মূর্তির ন্যায় বসে রইল। সাথী বেগমের কোনো কথা কর্ণগোচর হলো না। তার চোখ সারহানের কেবিনের দিকে স্থির, এক ধ্যানে কিছু একটা দেখে চলেছে। আশেপাশের কোনো কিছুতে মনোযোগ নেই। ঈশরা দেখলো অরিত্রিকার কোনো হেলদোল নেই। সে উপায় না পেয়ে বলল, মামি, অন্তিকার মাথা ব্যথা করছে, তাই এমন দেখাচ্ছে। আগে জানলে তো ভাবির সাথেই তোকে বাড়ি পাঠিয়ে দিতাম। এমন অসুস্থ শরীরে এখানে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে। সমস্যা নেই, ওষুধ খেয়ে এসেছে, আমি তো আছি। কোনো সমস্যা হলে ওকে নিয়ে বাসায় চলে যাব। সাথী বেগম আর কিছু বললেন না, কিন্তু মনে মনে চিন্তিত হয়ে রইলেন। মেয়েটার এই অসুস্থ অবস্থায় না থাকলেও পারত। ঈশরা অরিত্রিকাকে ফিসফিসিয়ে বলল,
নিজেকে স্বাভাবিক কর। সবার সামনে এভাবে থাকলে তোকে নিয়ে নতুন করে টেনশন শুরু করে দিবে। অরিত্রিকা কেবিনের দিক হতে চোখ ফিরিয়ে ইশরার দিকে তাকালো। চক্ষুদয়ে কান্নার আভাস, অশ্রুতে টইটুম্বর অবস্থা, নেত্রপল্লব ঝাপটাতে অশ্রু গড়িয়ে চিবুক ছুঁয়ে গেল। ইশরারও চক্ষুদয়ে ছলছল করে উঠল। সে হাত দ্বারা অরিত্রিকার গালে অবশিষ্ট নোনা পানি মুছিয়ে দিয়ে ইশারা করলো কান্না না করার জন্যে। অরিত্রিকা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। চক্ষু সম্মুখে প্রিয় মানুষটি আহত অবস্থায় বেডে শুয়ে থাকতে দেখে কেউ কি ভালো থাকতে পারে? না, পারে না। প্রায় ঘণ্টাখানেক আগে দুরু দুরু বুকে সাহস নিয়ে কেবিনের বাহির হতে কাচের আস্তরণ ভেদ করে এক পলক দেখেছে। দেখে মাথা ঘুরে গেছে তার, নিজ চোখে আর সাহস হয়নি মানুষটিকে দেখার। এখনো ভেসে উঠছে সারহানের মলিন ক্ষতযুক্ত ফ্যাকাশে মুখখানা। রক্তশূন্য অবস্থায় অচেতন নিথর দেহ বেডে পড়ে আছে। আহ, কত কষ্টদায়ক দৃশ্য! শখের পুরুষের এমন করুণ দৃশ্য অরিত্রিকা মন থেকে মেনে নিতে পারছে না। সেখানে যেন থমকে আছে সে। কল্পপুরুষের নীরবতা পীড়াদায়ক। রাতের প্রায় শেষ প্রহর, পুরো হাসপাতাল এখন নিস্তব্ধ। আশেপাশে মানুষের আনাগোনা খুবই কম। ঘুমে আচ্ছন্ন সকলে, কিন্তু অরিত্রিকার দুই চোখে ঘুমের কোনো রেশ পর্যন্ত নেই। এখনো চুপচাপ আগের মতোই বসে আছে, মন যেন পাথর হয়ে গেছে। সে পাশে তাকিয়ে দেখলো ইশরার সাথী বেগম সাদাত তন্দ্রা ঘরে আচ্ছন্ন। আজমল সাহেব আর আরশাদ সাহেব নামাজের জন্য গিয়েছেন। কিছুক্ষণ পরে আজান দেবে। অরিত্রিকা বসার অবস্থা থেকে উঠে দাঁড়ালো। সুন্দরভাবে মাথায় ওড়না জড়িয়ে সে পা বাড়ালো সারহানের কেবিনের দিকে। কেবিনের বাহির হতে দরজার কাজ ভেদ করে সারহানের দিকে অপলক চেয়ে রইল অরিত্রিকা। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ সরিয়ে নিল। শরীর যেন শিউরে উঠেছে। জোরে জোরে শ্বাস টেনে আবারও তাকালো। তাকিয়ে থাকা অবস্থায় দেখলো সারহান কিছুটা নড়ে উঠল। অরিত্রিকা নিজেকে স্থির রাখতে পারল না। সারহানকে এক পলক কাছে হতে দেখার জন্য মরিয়া হয়ে উঠল সে। একবার মানুষটির হাত ছুঁয়ে দেখার ইচ্ছে জাগলো। অরিত্রিকার কিছু ভেবে সময় নষ্ট করার মতো ভুল করলো না, নিজের মনে চলা ভাবনাকে প্রাধান্য দিল। অরিত্রিকা দরজা খুলে ক্ষীণ পায়ে এগিয়ে গেল সারহানের দিকে। আশেপাশে চোখ বুলিয়ে চেয়ার টেনে সারহানের বেড হতে অল্প দূরত্বে বসলো অরিত্রিকা। বক্ষে অজানা ভয়ে সিটিয়ে আছে সে। আতঙ্কে ভয়ে দরদর করে ঘামছে, বারবার ঢোক গিলছে সে। শরীরও কেমন অসাড় হয়ে আসছে। অরিত্রিকার চোখ ঝাপসা হয়ে আছে, অশ্রু ভরা চক্ষুতে সারহানের পানে তাকিয়ে আছে। অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে। সন্ধ্যার পর সেন্স ফেরে অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল ডাক্তার। সারহানের পুরো মুখে কাটা ছেঁড়ার অসংখ্য দাগ। কপালের অর্ধাংশ ব্যান্ডেজ থাকলেও কিছু অংশ রক্তে ভিজে লাল হয়ে আছে। অরিত্রিকা আজ মানুষটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। মানুষটিকে অন্য সময় হলে সারহান ভাই ক্ষিপ্ত হয়ে বলতো, আমার দিকে হা করে তাকিয়ে আছিস কেন? আগে কি কখনো দেখিসনি? তবে আজ নিশ্চুপ হয়ে আছে। অরিত্রিকা মনে মনে আকুল গলায় বলল, সারহান ভাই, আপনাকে এমন নিশ্চুপ মানায় না, কথা বলুন প্লিজ। সারহান ভাই কি তার মনের কথা শুনতে পেয়েছে? অরিত্রিকার হাত মৃদু কাঁপছে, তবুও কম্পনরত হাতে সারহানের শক্তপোক্ত পুরুষালী হাত নিজ মসৃণ কোমল হাতের মাঝে আঁকড়ে ধরল। বুকের মাঝে ধক করে উঠল, শান্ত ঝড় উঠেছে বক্ষে। অরিত্রিকা দু হাতে জড়িয়ে রাখা হাত নিজের গালে ঠেকিয়ে এক ধ্যানে সারহানের মুখ পানে তাকিয়ে রইল। অনুভব করলো সারহানের উষ্ণ হাতের ছোঁয়া। অরিত্রিকা অপলক এক দৃষ্টিতে তাকিয়ে থাকাকালীন ধীর কণ্ঠে আওড়ালো, আপনার এই নীরবতা আমায় ক্ষণে ক্ষণে কষ্ট দিচ্ছে সারহান ভাই। এমন নিশ্চুপ থাকা আপনাকে মানায় না। আপনাকে রাগী গম্ভীর যন্ত্রমানব হিসেবে মানায়। আপনি আপনি জানেন আজ আবারও আপনার হাত ধরেছি আমি। প্রথম দিন অনিচ্ছাকৃতভাবে হাত ধরলেও আজ ইচ্ছাকৃতভাবে আমি হাত ধরেছি। কিছু বলবেন না আমায়? বলুন না আজ। আজ আমি সব কিছু শুনতে রাজি। আপনার কথায় মন খারাপ করব না আমি আজ। একটা কথা কি জানেন, আপনি যদি আজ হাত ধরার জন্য অপমান করতেন আমি তবুও ছাড়তাম না, আরো শক্ত করে আঁকড়ে ধরতাম। এই হাত ধরে আপনার সাথে সারা জীবন থাকতে চাই আমি। আপনি আমায় রাখবেন আপনার ওই কঠোর হৃদয়ের মধ্যিখানে। অরিত্রিকার চোখে নোনা পানি সারহানের হাত ভিজে যাচ্ছে। সে এক হাতে গালে গড়িয়ে পড়া অশ্রু মুছে নিল। আস্তে করে সারহানের হাত বেঁধে যত্ন করে রেখে দিল। সারহানের গায়ে থাকা সাদা চাদর অনেকটা নিচে নেমে এসেছে। বুকের অপারেশনকৃত স্থানের ব্যান্ডেজটি দৃশ্যমান। ব্যান্ডেজের স্থানে গোলাকৃতি হয়ে রক্তে ভিজে উঠেছে। সেই দৃশ্য দেখে অরিত্রিকার বক্ষস্থল কেঁপে উঠল। কি অসহনীয় দৃশ্য! এতক্ষণ তার ধ্যান সারহানের দিকে থাকায় খেয়াল করেনি। ইস, কি ভয়াবহ দৃশ্য! কতই না কষ্ট পেয়েছে তার শ্যাম পুরুষ। অরিত্রিকা নিজেকে শক্ত করে ঈষৎ কাপা হাতে সারহানের বুকে ব্যান্ডেজ করা স্থানটি ছুঁয়ে দিল। গভীর চোখে অবলোকন করলো সে। ক্ষত স্থানটি অনেকটাই গভীর, এর জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। অরিত্রিকা দুই হাতে চাদর টেনে দিল সারহানের শরীরে। চোখ সরিয়ে কেবিনে জানালা দিয়ে বাহিরে তাকালো। কিছুটা পরিষ্কার হয়ে এসেছে চারিপাশ। কিছুক্ষণ পরে সকাল হবে। কেবিন থেকে চলে যেতে চাইলেও মন টানল না অরিত্রিকা। সে নিজ হাতে ভর দিয়ে সারহানের দিকে তাকিয়ে রইল। আপনার শরীরের ক্ষত যেন আপনার থেকে আমায় অধিক পীড়া দিচ্ছে সারহান ভাই। পীড়া থেকে আমায় মুক্তি দিন। ভয়ঙ্কর রাত পেরিয়ে ধরণীতে সকাল হয়েছে। কিছুটা স্বস্তিকর পরিবেশ।
পাখিদের কলরবে মুখরিত চারিপাশ। সূর্যের দেখা না মিললেও হালকা আলোয় অন্ধকারাচ্ছন্ন ভাব কেটে আলোকিত হয়েছে। জানালার থাই গ্লাস ভেদ করে বাহিরের আলো কেবিনে প্রবেশ করেছে। মৃদু বাতাসে জানালার পর্দাগুলো নড়ে চড়ে উঠছে। বাতাসে যেন প্রশান্তির ছোঁয়া বইছে। সারহানের বাহিরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। ধীর গতিতে চোখ খুলল সে। মাথা ব্যথায় টনটন করছে। পুরো শরীরে অসহনীয় ব্যথার আবির্ভাব হয়েছে। নড়লেও প্রচণ্ড লাগছে। কিছুটা সময় যেতে ফিনাইলের তীব্র গন্ধ সারহানের নাকে এসে লাগলো। বিদঘুটে গন্ধ এক নিমিষে জানান দিল সে হসপিটালে অ্যাডমিটেড। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। তার মানে এখনো বেঁচে আছে সে। গতকাল এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আজই সব শেষ। চোখের সামনে এক মুহূর্তে সব তছনছ হয়ে গেল, তবুও কিছু করার ছিল না। ভেবেছিল কখনো পরিবারের কারো মুখ সে দেখতে পারবে না, কিন্তু ভাগ্য সহায় আছে তাই বেঁচে আছে। হাতে কিটকিটে ব্যথা অনুভব হচ্ছে তার। হাত নাড়াতে চেয়ে শরীরের দুর্বলতায় পেরে উঠল না। এতটুকুতে শরীরের শক্তি হারিয়ে গেছে। অ্যান্টিবায়োটিক ওষুধ শরীরে প্রবেশ করলে শরীর দুর্বল হয়ে যায়। তার মনে হলো হাতে কিছুর অস্তিত্ব উপস্থিত, সেই কারণে অতিরিক্ত ভারী লাগছে। সারহান অতি কষ্টে মাথা উঁচু করে হাতের দিকে তাকালো। তাকাতে স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইল। অরিত্রিকা তার হাতের উপর মাথা রেখে আরামসে আয়েশ করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মনে হচ্ছে কতদিন না ঘুমিয়ে আজ ইচ্ছে মতো ঘুমাচ্ছে। সারহান অসম্ভব ব্যথায় জর্জরিত হয়ে অরিত্রিকার মাথার নিচ হতে হাত বের করে নিল। ব্যথায় খিচে এলো তার মুখ। ঠোঁট কামড়ে ব্যথা নিবারণে ব্যস্ত হলো সে। অরিত্রিকার ঘুমের ব্যাঘাত ঘটায় কিছুটা বিরক্তের সহিত ঘুমো ঘুমো চোখে তাকালো। এখনো পরিপূর্ণ ঘুম না হয় বিরক্ত সে। বেড হতে মাথা তুলেই সামনে তাকাতেই সারহানের ব্যথায় কুঁচকে যাওয়া মুখ দেখলো। দেখেই ভীতু হলো সে। অরিত্রিকা বিচলিত ভঙ্গিতে বলল, কি হয়েছে আপনার? কোথায় ব্যথা করছে? অরিত্রিকার ঘুমো ঘুমো মোহনীয় কণ্ঠস্বর কর্ণপাত হতে সারহান অরিত্রিকার দিকে তাকালো। মেয়েটা উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে তার দিকে। সারহান ব্যথাতুর স্বরে আওড়ালো। হাতে অসহ্য পেইন হচ্ছে। অরিত্রিকা তৎক্ষণাৎ বেশি কিছু না ভেবে বলে উঠল, আমি আস্তে আস্তে মেসেজ করে দিব। সারহানের দৃষ্টি শীতল হয়ে এলো। সে কিঞ্চিত অরিত্রিকাকে অবাক করে দিয়ে বলল, দে, তবে সাবধানে। অরিত্রিকা অবাক হলো বটে, এত সহজে অনুমতি পাবে ভাবতে পারেনি। তবে ভালো লাগার পরিমাণটা অন্তঃস্থলে ছাপিয়ে গেল। সারহানকে কিছুটা সুস্থ অবস্থায় কথা বলতে দেখে অরিত্রিকা প্রফুল্ল হয়ে গেছে। আবেগী ভাব দমিয়ে অতি কষ্টে স্বাভাবিক আচরণ করছে। অসুস্থ মানুষের সামনে কান্না করা ঠিক নয়, এটা জানে অরিত্রিকা। সে আর কিছু না ভেবে পরম যত্নে সারহানের হাত মেসেজ করতে ব্যস্ত হয়ে উঠল। সারহান অতি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কেবিনে কখন এসেছিস? অরিত্রিকা ধীর কণ্ঠে বলল, ভোরে। সারহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, পারমিশন কে দিয়েছে? কেউ দেয়নি, আমি বিনা পারমিশনে কেবিনে এসেছি। সারহান অতীব আশ্চর্য হলো। অরিত্রিকা কি অবলীলায় সকল প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, যেন সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত। সারহান অরিত্রিকার লাল টকটকে চোখ, মলিন মুখ, চোখের নিচে ডার্ক সার্কেল, শরীরেও শুকিয়ে কাঠ হয়ে গেছে তা দেখে বুঝলো নিশ্চয়ই ঘুমের গাফিলতিই করেছে। নিয়মিত খাবার, শরীরের যত্ন কোনোটাই করেনি। সারহান রুদ্ধস্বরে বলল, এতটা কেয়ারলেস কেন তুই? নিজের শরীরের যত্ন, খাওয়া দাওয়া, ঘুম কোনোটাই ঠিক মতো করিসনি। নিজের দিকে তাকিয়ে দেখ কি অবস্থা করেছিস নিজের। অরিত্রিকা সারহানের কথা কানে তুলল না। সে আদেশ সূচক বলল, আপনার শরীর খারাপ, এই সময় এমন চিল্লানো উচিত না। চুপচাপ থাকুন আর আমার কাজ আমায় করতে দিন। সারহানের মুখ খাওয়া হয়ে গেল। এই মেয়ে তাকে আদেশ করছে। সারহানের দৃষ্টি কঠিন। এই কয়েকদিনে সাহস বেড়েছে অরিত্রিকার। অরিত্রিকা সারহানের দৃষ্টি খেয়াল করে ঠোঁট উল্টে নিষ্পাপ ভাবভঙ্গির আদল নিয়ে বলল, আমার দিকে এমন কঠিন দৃষ্টিতে তাকাবেন না। ওই দৃষ্টিতে আমি নিজেকে হারিয়ে ফেলি। একবার আপনার চোখের অতলে হারিয়ে গেলে নিজেকে আর ফিরিয়ে আনতে পারবো না আমি। সারহানের কপাল কুঁচকে গেল। সন্দিহান দৃষ্টিতে অরিত্রিকার দিকে সূক্ষ্ম নজরে তাকালো। অরিত্রিকা সিরিয়াস ভঙ্গিতে সারহানের প্রশ্নের উত্তর দিল, আপনি আমার শরীরের অবস্থা দেখলেন, একটু বকলেন, কিন্তু কেন নিজের অযত্ন করেছি কারণটা জানতে চাইলেন না কেন সারহান ভাই? আপনি কি আমায় কখনো বুঝবেন না? আমার মনে চলমান অব্যক্ত কথা কি আপনার চোখে পড়ে না? যদি একবার আমার আঁখি রেখে চক্ষু পটে ভেসে ওঠা অব্যক্ত ভাষা পড়তে পারতেন, তাহলে আমি হয়তো সব থেকে খুশি রমণী, সুখী রমণী হতাম। সারহান বিচলিত হলো না, বরং তার দৃষ্টি অধিকতর গাঢ় হলো। অরিত্রিকা শয়নরত সারহানের দিকে তাকালো। সারহানের মাঝে কোনো হেলদোল না দেখে বলল, বাদ দিন, শরীর কি খুব খারাপ লাগছে? ডক্টরকে ডাকবো? দরকার নেই। অরিত্রিকা দৃষ্টি সরিয়ে নিল। আবারও নিজ কাজে মনোযোগী হলো। আজ হঠাৎ তার কি হলো? মানুষটাকে দেখে মনের কথা উগরে দেওয়ার ইচ্ছে জাগলো কেন? এই ভাবনায় বিভোর হলো সে। সারহান চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শুধালো, আমাকে কতটা ভালোবাসিস ফাইরোজ? কেবিন জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। মানবী নিশ্চুপ হয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু শ্বাস প্রশ্বাসের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। অরিত্রিকা সারহানের কথা কর্ণগোচর হতেই মাসাজ করা বাদ দিয়ে হাত গুটিয়ে চুপচাপ বসে আছে।
অন্তর্কোণে বিরাজ করছে শীতল শিহরণ। কি উত্তর দিবে সে? এই ভেবে হাঁসফাঁস করতে লাগলো অরিত্রিকা। নিজের দুহাত মুচড়াতে শুরু করলো। একটু আগে সাহস নিয়ে যে কথাগুলো বলেছে, এখন আর সারহানের প্রশ্নের উত্তর দেওয়ার সাহস হচ্ছে না। গরম নেই, তবুও কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম ছুটছে। সারহান ফ্যান হতে নজর সরিয়ে অরিত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অরিত্রিকাকে চুপ করে বসে থাকতে দেখে মনে মনে হাসলো খানিকটা। এতক্ষণ তার সামনে চ্যাটাং চ্যাটাং কথা বলছিল, অথচ এখন জানতে চাইছে সে, কিন্তু কোনো কথা নেই। এত কি ভাবছিস? এই তো সাহস? গোপনে কল্পপুরুষকে ভালোবেসে চিঠি লিখতে পারিস, অথচ ভালোবাসার কথা স্বীকার করতে এতটা অস্বস্তি কেন? সারহানের বলা কথা শুনে অরিত্রিকা বিচলিত হলো। চঞ্চল দৃষ্টিতে সারহানের দিকে তাকালো। কিছুটা সময় নিয়ে ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলল, ভয় হয়, তাই তো চুপ করে আছি। সারহান সরাসরি প্রশ্ন ছুড়ল। কিসের ভয়? অরিত্রিকা চমকিত হলো। সরাসরি প্রশ্ন করায় ঘাবড়ে গেছে সে। অরিত্রিকা শ্বাস টেনে বলল, আপনাকে হারানোর। আপনি যদি আমার ভালোবাসা গ্রহণ না করেন, কি হবে তখন? এটা ভেবেই আমি আতঙ্কিত হয়ে থাকি। তাই নিজ মুখে স্বীকার করিনি, অপেক্ষার প্রহর গুনেছি শুধু। কবে আপনি আমার মনের কথা বুঝবেন? কিন্তু অপেক্ষার প্রহর এত দীর্ঘ হবে সেটা আমি ভাবিনি একবারও। সারহান উত্তর পেয়ে কিছুটা অভিভূত হলো। এতক্ষণে তবে কথা ফুটেছে। সে তো চাইছিল তার সামনে সংকোচহীন আলাপ করুক। সারহান সতৃষ্ণ কণ্ঠে বলল, এটাকে ভালোবাসা বলে, নাকি এটা শুধুই তোর আবেগ? অরিত্রিকার দবে যাওয়ার কথা থাকলেও সে সচল রইল। তার মুখে হাসি ফুটে উঠল। সে হাসি বজায় রেখে বলল, আবেগ হলে অনেক আগেই কেটে যেত সারহান ভাই। আমার ভালোবাসা তো কোনো আবেগ নয়। আপনার প্রতি আমার দৃঢ় অনুভূতি মিথ্যে নয়। ভালোবেসেছি বলেই তো আপনি হিনা বড্ড উন্মাদ হয়েছিলাম আমি। সারহান অরিত্রিকার কথাগুলো শুনল গভীরভাবে, তবে তার প্রতি উত্তর করল না। সে গম্ভীর কণ্ঠে শুধালো, প্রথম প্রশ্নের উত্তর এখনো পেলাম না। কতটা ভালোবাসিস আমায়? অরিত্রিকা নড়ে চড়ে বসলো। কিছুটা অন্যমনস্ক হলো সে। অন্যমনস্ক হয়ে আনমনে আওড়ালো, যতটা ভালোবাসলে কল্পপুরুষের বক্ষে মাথা রেখে তাকে নিয়ে শত শত অভিযোগ করা যায়, ততটা। সারহানের মন নরম হয়ে উঠল। এতটা গুছিয়ে মনের আবেগ ভালোবাসা মিশানো কথাগুলো যে অরিত্রিকা বলেছে তা অনেকটাই অবাক করা বিষয়। কঠিন হৃদয় যেন শীতল হাওয়ার দোলা দিল। এক মুহূর্তের জন্য অনুভূতির তীব্র শিহরণ বয়ে গেল রন্ধ্রে রন্ধ্রে। সারহান দৃঢ় কণ্ঠে শুধালো, এটাকে ভালোবাসা বলে? মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে, তখন ভালোবাসার মানুষটাকে নিয়ে অভিযোগ করতে পারে। কল্পপুরুষকে ভালোবাসি বলেই তো তার নামে আমার অভিযোগ সীমাহীন। কবে থেকে ভালোবাসিস আমায়? অরিত্রিকার মাঝে বিচলিত ভাব দৃশ্যমান হলো। কিঞ্চিত আবেগকে নিয়ন্ত্রণ করে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সঠিক জানা নেই, তবে নিশাদের সাথে বিয়ে ঠিক হওয়ার আগে থেকেই আপনাকে ভালো লাগতো। কিন্তু আমার গোপন ভালোবাসার প্রথম অনুভূতি আপনি। প্রথমে কিছু মনে না হলেও নিষাদের কথা শোনা মাত্রই সারহানের চোয়াল শক্ত হলো। মুখে কাঠিন্যতা ভর করলো তার মাঝে। সে রুড়ো গলায় বলল, তোকে নিষাদের নাম নিতে নিষেধ করেছি, আর একবার তোর মুখে নিষাদের নাম শুনলে ওর ওর কাছে রেখে আসবো। সারহানের হঠাৎ কথা বলার ধরন পাল্টানো দেখে অরিত্রিকা চমকে গেল। বোকা বোকা চোখে সারহানের দিকে তাকালো। নিষাদের নাম নেওয়ায় সারহান ভাই রেগে গেল কেন? জেলাস ফিল করছে নাকি? সে হিসাব মিলাতে ব্যস্ত। সারহান ভাইয়ের মনে কখন কি চলে বোঝা যায়। তোর ভালোবাসা যদি গ্রহণ না করি তখন তুই কি করবি? অরিত্রিকা রাগ হলো। এই মানুষটা এত তেরা কেন? এতক্ষণ সব কথা শুনে নিয়ে নাটক শুরু করেছে আবার। সে রাগে ফুঁসতে লাগলো। অসুস্থ না হলে জোরে জোরে চিল্লিয়ে কান ফাটিয়ে দিত সে। অসহ্য মানুষ একটা। অরিত্রিকার রাগি রাগি মুখ দেখে সারহানের কেন জানি ভীষণ ভালো লাগছে। রাগলে যে অরিত্রিকা কতটা সুন্দর লাগে আজ খেয়াল করলো সে। কেমন রাগ আশ্রিত চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। অরিত্রিকা ক্ষুব্ধ হয়ে বলল, আপনাকে নিজের কাছে বেঁধে রাখবো, বুঝেছেন আপনি? সারহান ফিচেল হেসে অতি শান্ত কণ্ঠে জবাব দিল, বাহ, এতটা সাহসী তুই? আমাকে বেঁধে রাখার মতো ক্ষমতা আছে তোর? অরিত্রিকার মুখ ভার হলো। সারহানকে দেখে এখন মনে হচ্ছে না মানুষটা আহত, অথচ গতকাল সেই মানুষটার জন্য কেঁদে কেটে একাকার করেছে। আবার কাঁদতে কাঁদতে সেন্স হারিয়ে বসেছিল। ভাবতেই কেমন লাগছে। দরজায় খট করে আওয়াজ হতে সারহান আর অরিত্রিকা কেবিনের দরজার দিকে তাকালো। দুজনাই নিজেদের স্বাভাবিক করলো। সাদাত দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখে ঘুমের রেশ এখনো কাটেনি। সেই অবস্থায় এগিয়ে এলো সারহানের দিকে। সারহান সাদাতকে আসতে দেখে বলল, কেমন আছিস? সাদাত ঠোঁটে হাসি রেখা টেনে বলল, তোমাকে সুস্থ দেখে নিশ্চিত আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। সারহান জিজ্ঞাসা করলো, মা বাবা চাচা চাচি কোথায়? সাদাত তানিয়া বেগমের অসুস্থতা আড়াল করে বলল, মা বাড়িতে গিয়েছে, একটু পরে আসবে। চাচা আর বাবা মসজিদে গিয়েছে। চাচি আর ইশরা বাহিরে ঘুমিয়ে আছে। ও। সাদাত অরিত্রিকাকে কেবিনে দেখে চোখ ছোট ছোট করে বলল, তুই এখানে কখন এসেছিস? ঘুম থেকে জেগে তোকে না দেখে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানিস?
অরিত্রিকা সাদাতের দিকে অস্বস্তি নিয়ে তাকালো। অস্বস্তি হওয়ারই কথা, গতকাল তো ইশরা সাদাতকে তার আর সারহানের বিষয়টা বলে দিয়েছে। এখন কি বলবে সে ভেবে পেল না। অরিত্রিকা নিজেকে বাঁচানোর ভঙ্গিতে আমতা আমতা করে বলল, সারহান ভাইকে কেবিনের বাইরে হতে দেখেছিলাম, উনি জেগেছেন কি না। তখনই তিনি পানি চাচ্ছিলেন, তখন পানি দিতে এসেছি। সাদাতের সন্দেহ কাটেনি, আরো বেড়ে গেল। সে সন্দিহান দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা সাদাতের দিকে না তাকিয়ে অন্যদিকে নজর লুকালো। সারহান অরিত্রিকার উত্তর শুনে বিস্মিত হলো। সে কখন পানি খেতে চাইলো আর অরিত্রিকাকে কখন ডাকলো? আজব। সাদাত চোখ পাকিয়ে বলল। ঠিকঠাক মিথ্যাও বলতে পারিস না, গাধি। অরিত্রিকা মুখ ভার করলো। সাদাতও তার মিথ্যা ধরে ফেললো। দুই ভাই একই ধাঁচের। বড় হলে নিশ্চয়ই ভাইয়ের মতো ধুরন্ধর হবে। সারহান সাদাতকে জিজ্ঞাসা করলো, এবার বল এমপি মহোদয়ের কি খবর? উনি সুস্থ আছেন তো? আর আবিরের কি খবর? আবির ভাই এখন কিছুটা সুস্থ আছে, তোমার মতোই আঘাত লেগেছে। আর এমপি মহোদয়? অ্যাক্সিডেন্ট, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওনার স্পট ডেথ হয়েছে। সারহানের চক্ষু লাল হয়ে উঠল। এমপির মৃত্যুর কথা শুনে মুখায়বাব কঠিন হলো। খবরটা শোকের হলেও এই মুহূর্তে তার রাগ প্রকাশ পাচ্ছে। সারহান হাত মুষ্টিবদ্ধ করে রাগী স্বরে দাঁতে দাঁত চেপে বলল, নয়ন তালুকদার, তোকে এর মাসুল গুনতে হবে। এবার আর বাঁচবি না। তোর সাথে নিষাদেরও এমপি মহোদয়কে মারার ফল ভোগ করতে হবে। নয়ন তালুকদার নিজ রুমে বসে আছেন। কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ। কিছু নিয়ে অনেকক্ষণ যাবৎ ভেবে চলেছেন, তবুও কোনো সুরাহা করতে পারেননি। নিশাদ চোখ মুখ গম্ভীর করে মামার পাশেই বসে আছে। সেও অনেকটা চিন্তিত। বারবার নয়ন তালুকদারের জরুরি কথা শোনার জন্য বসে আছে সে, কিন্তু তার হয়ে উঠল কই। সেই যে মুখে কুলু পেটে বসেছেন, কোনো কথাই বলছেন না। নিশাদ চোখ ফিরিয়ে মিহির দিকে তাকালো। মিহি আপন মনে নিজের ফোন স্ক্রল করতে ব্যস্ত। সামনে দুজন মানুষ চিন্তিত হয়ে বসে আছে, তবুও সে উদাসীন। নিশাদ বিরক্ত হলো মিহির কাণ্ডে। নিশাদ বিরক্তি প্রকাশ করে বলল, মিহি এইদিকে, আমরা টেনশনে মরছি আর তুমি ফোন নিয়ে বিজি আছো। মিহি ফোন স্ক্রিনে চোখ রেখে দায়সারা ভেবে উত্তর দিল, আমি কি করতে পারি? তোমাদের টেনশনের বিষয় তুমি রাখো, আমায় টেনো না। নিশাদের রাগ আকাশচুম্বী ধারণ করলো। সে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমায় গতকাল না নিয়ে আসলে ভালো হতো। কেন যে দয়া দেখিয়ে বাসায় আনতে গেলাম। উফ, তোমার দয়ের প্রয়োজন ছিল না আমার, তবু এলাম। তুমি অনেকবার বললে তাই। তুমি আমায় ইগনোর করছো? হ্যাঁ, ইগনোর করছি। নিশাদ রাগে গজগজ করতে লাগলো। ইগনোর তার সহ্য হয় না। এই মেয়ের এত সাহস বেড়েছে যে তাকে ইগনোর করছে। হাউ আসি। নিশাদ রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মিহি, আমায় ইগনোর করার চেষ্টা করো না। কেউ আমাকে ইগনোর করলে করুক, আমারটা একদম পছন্দ হয় না। মিহি নিজের হাতে থাকা ফোনটা পাশে রেখে নিশাদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমারও তোমার ইগনোর করা পছন্দ নয় নিশাদ, তুমিও তো আমায় ইগনোর করো। নয়ন তালুকদার ধমকে উঠে বলল, তোমরা নিজেদের মাঝে রেষারেষি বাদ দাও। এইদিকে চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। ওই এমপিকে কেন যে মারতে গেলাম। নিশাদ গম্ভীর কণ্ঠে বলল, মাথা গরম করে কাজটা করা উচিত হয়নি। পুলিশ সমাজে খুঁজে নিবে আসল অপরাধীকে। যদিও অ্যাক্সিডেন্ট শেষ দেখানো হয়েছে, তবু পুলিশ তো তদন্ত করবে। প্রতীকও পেলাম না, আবার এই ঝামেলায় ফেসে গেলাম। এখন একটাই উপায় খোলা আছে, পুলিশকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে হবে। সারহান বললে একবারে সব ঝামেলা শেষ হয়ে যেত। এই সারহানের আসলেই কই মাছের জান, মরতে মরতে বেঁচে ফিরেছে। মিহি নিশাদকে উদ্দেশ্য করে বলল, মিহি, আমি আজ সারহানের হসপিটালে দেখতে যাব। নিশাদ অগ্নিশর্মা হয়ে মিহির দিকে তাকালো। ক্ষুব্ধ হয়ে বলল, তুমি সারহানকে দেখতে যাবে না? কেন? আমি বলেছি তাই। মিহি মনে মনে হাসলো। কিছুটা শান্ত হলো তার অশান্ত মন। নিজেকে স্বাভাবিক করে বলল, আমি কোথায় যাব তা ঠিক করে দেওয়ার তুমি কে? নিশাদ মিহির কথায় অনেকটাই দমে গেল, তবুও তেজ দেখিয়ে বলল, আমি তোমার ফ্রেন্ড হই, আমার কথা শোনা উচিত তোমার। আমার ডিসিশন আমি নেব, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। নয়ন তালুকদার এবার ভীষণ রেগে গেলেন। তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, মুখ বন্ধ করো দুজনে, আমার মাথা আর গরম করো না। নিশাদ রেগে আরো কয়েক কথা মিহিকে বলবে, আর বলতে পারল না। কথাগুলো নিজেই গিলে নিল। মিহি মামা ভাগ্নের কাণ্ড দেখতে ব্যস্ত। এদের গোমরা মুখ দেখতে ভালোই লাগছে তার কাছে। এতদিন ইগনোর করেছো আমায়, এখন দেখো আমি কি করি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মিহি বিড়বিড় করে বলল। আধা শোয়া হয়ে বসে সারহান। তানিয়া বেগম নিজ হাতে সযত্নে ছেলেকে স্যুপ খাইয়ে দিতে ব্যস্ত। ছোট বাচ্চার নয়, স্যুপ ফু দিয়ে ঠান্ডা করে ছেলেকে খাইয়ে দিচ্ছেন। হালকা গরম, তবুও মনে হচ্ছে সারহানের যদি জিভ পুড়ে যায়। সারহান বাটির অর্ধেক স্যুপ খেয়ে তানিয়া বেগমকে বলল। তানিয়া বেগম আশাদ ছেলেকে জোর করলেন না।
সাথী বেগমের হাতে বাটিটা দিয়ে সারহানকে প্রেসক্রিপশন দেখে ওষুধ খাইয়ে দিলেন। সারহান ওষুধ খেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। এভাবে হাসপাতালে চুপচাপ বসে থাকা যায়? সারহান অনেকটাই বিরক্ত, কেমন একঘেয়েমি লাগছে। হাসপাতালের পরিবেশ তার কাছে অসহ্যকর লাগছে। সারহান বিরক্তি ভাব নিয়ে বলল। ডিসচার্জ কবে দিবে? তানিয়া বেগম বললেন। হসপিটালে আরো 4 দিন থাকতে হবে। অসহ্যকর। ধৈর্য ধর, এখন উত্তেজিত এতটা না হওয়া ভালো। সারহান চুপ হয়ে গেল। শরীর ম্যাজ করছে, এখনো শরীরের ব্যথা কমেনি। মস্তিষ্ক জুড়ে অ্যাক্সিডেন্টের বিষয়টা ঘুরছে। মুঠো ফোনেরও কোনো হদিস নেই। মুঠো ফোন থাকলে খবর পেয়ে যেত। ফোনে অনেক ডিটেলস ছিল। নতুন ফোন কিনতে হবে আবার। তানিয়া বেগম আর সাথী বেগম কেবিনের বাইরে যেতে প্রবেশ করলো ইশরার অরিত্রিকা। দুজনে এসে চেয়ার টেনে বসলো। সারহান দুজনকে লক্ষ্য করলো। অরিত্রিকার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ, মুখও গোমরা করে আছে। তার মানে এখনো তার উপর রেগে আছে। এতটা অবুঝ কেন? অন্য সময় বড়দের মতো কথা বলে। ইশরা ভেবে পাচ্ছে না অরিত্রিকা মুখ ভার করে কেন আছে। সারহান ভাই তো সুস্থ, অনেকটা খুশি হওয়ার কথা। সে আর এখন এসব নিয়ে অরিত্রিকাকে ঘাটেনি। কেবিনের বাইরে কয়েকজনের কথার আওয়াজ ভেসে আসছে। বোঝা যাচ্ছে ছেলে মেয়ে উভয়ই বাহিরে উপস্থিত। সারহানের কণ্ঠগুলো পরিচিত মনে হলো। চেনা কেউ এসেছে কি? সারহান ভাবনায় বিভোর। তখনই প্রবেশ করলো 4 জনের একটা দল। তড়িঘড়ি করে 4 জন ছুটে আসলো সারহানের দিকে। অরিত্রিকা আর ইশরা তা দেখে ধরফড়িয়ে উঠে দাঁড়ালো। অচেনা মানুষগুলো কারা? একটা প্রশ্নই তাদের মনে ঘুরপাক খাচ্ছে। সারহান পরিচিত বন্ধুমহলকে হঠাৎ সামনে দেখে বিস্ময় নিয়ে বলল। তোরা? সকলে একসাথে বলে উঠল, হ্যাঁ আমরা। বন্ধু মহলের 4 জনের মাঝে একজন অশ্রুসিক্ত চোখে সারহানের দিকে তাকিয়ে বলল। জানিস তোর অ্যাক্সিডেন্ট হয়েছে জেনে রাত 2টার পরে রওনা দিয়েছি ঢাকা থেকে, জ্যাম থাকায় দেরি হয়ে গেছে। এখন কেমন আছিস তুই? কান্নারত মেয়েটির নাম মুন। রায়, ইফাত আর প্রিহালও দুশ্চিন্তাগ্রস্ত। সারহান মুনের দিকে তাকিয়ে বলল। আরে এত হাইপার হচ্ছিস কেন? আমি এখনো ফিট আছি। মুন অশ্রু মুছে বলল। দেখছি তো কেমন ফিট আছিস, বেশ আছো অবস্থায় ব্যান্ডেজে মুড়িয়ে বসে আছিস। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে বলল। তোরা সকলে এসেছিস না, এবার দেখবি একদম সুস্থ হয়ে যাব। অরিত্রিকার আগে কটমট করতে করতে ইশরার হাত খামচে ধরলো। এই মেয়ে আবার কই থেকে উদয় হলো? ইশরা খামচে ধরার কারণে মৃদু চিৎকার দিয়ে উঠল। বন্ধুমহলের সাথে অনেকদিন পর দেখা হয়ে সারহানের ভীষণ ভালো লাগছে। কতদিন পরে সবাই একসাথে হলো। প্রায় 1 বছর পর অ্যাক্সিডেন্টের উসিলায় দেখা তো পেল। নিজের মাঝে উৎফুল্লতা অনুভব করছে। মুন, প্রিহাল, ইফাত আর রায় কেবিনেই বসে আছে। তারা নিজেদের মাঝে ধীরে কিছু নিয়ে আলোচনা করে যাচ্ছে। এতটাই ধীরে কথা বলছে আশেপাশে কারো কারণে আওয়াজ পৌঁছাচ্ছে না। আস্তে কথা বলার কারণ সারহানের অসুস্থতা। সারহান এখনো আধা শোয়া হয়ে বসে আছে। তার দৃষ্টি অরিত্রিকার দিকে নিবদ্ধ। সে নিবিড় দৃষ্টিতে অরিত্রিকার হাবভাব অবলোকন করছে। বোঝার চেষ্টা করছে নীরব মনে কি তো ভেবে চলেছে। অরিত্রিকার মুখশ্রী গম্ভীর, দৃষ্টি মুনের দিকে আবদ্ধ। এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা দেখে চলেছে। সারহান অল্প সময়ে বুঝেছে অরিত্রিকার মুনকে পছন্দ হয়নি। অপছন্দ করার কারণ তার কাছে পরিষ্কার নয়। অরিত্রিকা কেবিনের এক কোণে দাঁড়িয়ে সারহানের বন্ধু মহলকে দেখে চলেছে। তবে তার দৃষ্টি মুন নামক মেয়েটার দিকে। সে মুনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। দুধে আলতা চেহারা, দেখতে সুন্দরী বলা চলে। কোমর অবধি কালো চুল, সাদা কালো সংমিশ্রণ, 3 পিসের অসম্ভব সুন্দর লাগছে। উচ্চতা, চলনসই দেখে মনে হচ্ছে মেয়েটি অসম্ভব মিশুক। কিন্তু অরিত্রিকার কেন যেন মনকে ভালো লাগেনি। সারহানের সাথে কথা বলেছে তাই হয়তো। ইশরার হাত এখনো জ্বলছে। অরিত্রিকা খামচে ধরায় নখ বসে গেছে। একজন আর এক অন্যের উপর ঝেড়ে কি হলো? ইশরা ব্যথায় নাক মুখ কুচকে আছে। সাদাত সারহানের পাশে চুপচাপ বসে আছে। বসে থাকা ছাড়া উপায় নেই। তবে তার নজর সারহান আর অরিত্রিকার দিকে। গোয়েন্দার নজরে পর্যবেক্ষণ করছে পরিস্থিতি। অরিত্রিকার আচরণ সন্দেহজনক মনে হলেও সে তার ভাইয়ের আচরণে সন্দেহ করার কোনো কারণ খুঁজে পায়নি এখনো। তবুও নজর রাখবে সে পণ করেছে মনে মনে। প্রিহাল তাদের বন্ধু মহলের সাথে কথা বলতে বলতে খেয়াল করলো কেবিনের এক কোণে দাঁড়ানো অরিত্রিকার ইশরার দিকে। একজন তাদের দিকে অদ্ভুত দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। তা দেখে প্রিহালের ভ্রু কুচকে গেল। প্রিহান সারহানকে উদ্দেশ্য করে বলল। সারহান, এদের তো চিনলাম না, এরা তোর কে হয়? সাদাত তখনই জন্মনে ভাব নিয়ে উত্তর দিল। একজন আমার চাচাতো বোন আর একজন ফুফাতো বোন। প্রিহাল বলল। ও আচ্ছা, কোনটা চাচাতো বোন আর কোনটা ফুফাতো বোন? কালো ড্রেস পরে আছে ওইটা ফুফাতো বোন। আর সাদাতকে বলতে না দিয়ে প্রিহাল বলে উঠল। আর মাথায় ওড়না দিয়ে আছে সে তোমাদের বোন হয়? বুঝতে পেরেছি। সাদাত হেসে বলল। হ্যাঁ ভাইয়া। সারহান এতক্ষণ চুপ থাকলো, মুখ খুললো। এখন গম্ভীর কণ্ঠে বলে উঠল। প্রিহাল, ওখানে শুধু বোন নয়, চাচাতো বোন হবে। প্রিহাল অবাক হওয়ার ভান করে বলল। চাচাতো বোন আর নিজের বোন একই কথা। হুম, আলাদা, তুই বুঝবি না। সারহানের বন্ধু মহল কিছুটা অবাক হলো। সামান্য বিষয়ে সারহান রিয়েক্ট কেন করলো বুঝে আসলো না তাদের। অরিত্রিকা সারহানের পানে আর চোখে তাকালো। এই মানুষটার মনে চলছেটা কি? ইশরা অরিত্রিকার কানে কানে বলল।
সামান্য বিষয় নিয়ে সারান ভাই রিয়েক্ট কেন করলো? অরিত্রিকা ইশরার দিকে তাকিয়ে কটকটে ভাব নিয়ে বলল। ইশরা মুখ কাচুমাচু করে বলল, তাও ঠিক আছে। মন অরিত্রিকার দিকে তাকালো, তার দৃষ্টি তীক্ষ্ণ। সে অরিত্রিকার দিকে তাকিয়ে আগাগোড়া পরখ করলো। তাদের দিকে তাকিয়ে আছে। ইফাতের সকলের কথায় কোনো মনোযোগ নেই। ফোনে কিছু একটা দেখে চলেছে, কপালে দুশ্চিন্তার রেখা। রায় প্রিহালের কথা অনুসরণ করে অরিত্রিকার ইশরার দিকে তাকালো। দুজনাই বেশ দেখতে, মিষ্টি চেহারা, মায়াবিনী ভাবে চোখে মুখে লেপ্টে আছে। রায় অরিত্রিকার ইশরার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হাই, আমি রাই। অরিত্রিকার ইশরা রায়ের দিকে তাকালো। তারা কি বলবে বুঝে উঠতে পারলো না। অচেনা মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কথা না বললেও অভদ্রতা দেখায়। রায় দুজনের অস্বস্তির কারণটা বেশ বুঝতে পারলো। কমফোর্টেবল করার জন্য হাসি বজায় রেখে বলল, আরে এতটা হেরিটেজ ফিল করতে হবে না। আমি সারহানের ভার্সিটি লাইফের ফ্রেন্ড, আমায় আপু ডাকতে পারো। মন, প্রিহাল আর ইফাতকে ভাইয়া আপু বলে ডেকো, বুঝেছো? অরিত্রিকার ইশরা মাথা নাড়িয়ে ইশারায় বলল বুঝেছে। সারহান গলা খাকড়ি দিয়ে বলল, এদের দুটোকে আগেই মাথায় তুলিস না, পরে পস্তাতে হবে। রায় কিছু না বুঝতে পেরে বলল, কেন? এদের যতটা শান্ত ভাবছিস মোটেও দুজনে শান্ত নয়। বাড়ি হই হই করে মাথায় উঠিয়ে রাখে। যাদের সাথে খাতির জমে তারা ওদের দলে চলে যায়। সাদা তো কিন্তু এদের দলের সদস্য। এদের জ্বালায় বাড়িতে থাকা দায় হয়ে যায়। বলিস কি? আমি তো শান্তশিষ্ট ভেবেছিলাম। সবাই প্রথমে এমনই মনে করে। অরিত্রিকা সারহানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। সকলের সামনে আজও অপমান করলো। সুস্থ হোক আগে, তারপর এর শোধ তুলবে সে। পরন্ত বিকেল, সূর্য হেলে পড়েছে পশ্চিমে। কিছু সময় পরই সন্ধ্যা নামবে ধরণীতে। পাখিরাও নিজ নীরে ফিরে যাচ্ছে। দিন শেষে আপন নীরে ফিরতে যেন পাল্লা দিয়ে উড়ে চলেছে। হাসপাতালের পরিবেশ আজ অধিক শান্ত। এতটা শান্ত কেন জানা নেই সারহানের। সারহান শুয়ে শুয়ে প্রায় অধৈর্য হয়ে গেছে। কাজের মাঝে ডুবে থাকা মানুষ হঠাৎ কোনোভাবে বাধা পড়ে যায়, তখন নিজেকে জেলখানার কয়েকদিন নেয় মনে হয়। এমন সময় পার করছে সারহান। জেলখানাতে তাও সময় পার হয়ে যায়, কিন্তু হাসপাতালে যেন সময় থমকে আছে। কেবিনে আপাতত কেউ নেই। ঘণ্টাখানেক আগে সারহানের বন্ধু মহল ফ্রেশ হওয়ার জন্য বাড়িতে গিয়েছে। এখন আপাতত আশরাত সাহেব আর আজমল সাহেব হাসপাতালে উপস্থিত আছেন। ডাক্তার সারহানকে কিছুক্ষণ পূর্বে চেক আপ করেছেন। কিছু টেস্ট করা বাকি আছে, তা সম্পর্কে জানানোর জন্য আশরাত সাহেব আর আজমল সাহেবকে ডাক্তার ডেকেছেন। সারহানের মাথায় হালকা হালকা ব্যথা অনুভব হচ্ছে। আজ একটু বেশি কথা বলা হয়ে গেছে বুঝতে পারলো। বুকে ক্ষত থাকে, হাতও ঠিকঠাকভাবে নাড়াতে পারছে না। হাত নাড়ালেই বুকে ব্যথা অনুভূত হচ্ছে। সাদাতকে দুপুরে বলেছিল আবিরের কি খবর জানাতে, এখনো সাদাত জানায়নি। কি অবস্থায় আবির আছে জানা প্রয়োজন। সারহান নিজের চক্ষুদ্বয় বন্ধ করলো। যদি একটু ঘুম হয় তবে মাথা ব্যথা কমবে। নেত্রপল্লব এক করার কিছুক্ষণ পরে কেবিনে কেউ একজন প্রবেশ করলো। সারহান তখনই চোখ খুলে সরাসরি তাকালো দরজার দিকে। কুর্তি পরিহিত রমণীকে দেখে সারহানের ভ্রু যুগল কুঁচকে গেল। এখানেও চলে এসেছে মেয়েটি। মিহি সারহানকে দেখতে এসেছে। এখানে আসার দুটো কারণ আছে। নিশাদ আরেকজনের সঙ্গে দেখা পাওয়া। মিহি সারহানের বেড সংলগ্ন এসে চেয়ারে বসলো। বসেই সারহানকে বলল, এখন কেমন আছেন মিস্টার সারহান? সারহান ভীষণ বিরক্ত হলো মিহিকার আগমনে। সে বিরক্তি প্রকাশ করলো না, স্বাভাবিকভাবে উত্তর দিল, এই তো আছি ভালোই, কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার থেকে এমন প্রশ্ন আশা করা যায় না মিস্টার। এখানে এসেছি তার কারণটা নিশ্চয়ই আপনিই হবেন। আসার কারণ কি? আপনি আহত হয়ে হসপিটালে আছেন, তাই দেখতে এলাম। সারহান গম্ভীর কণ্ঠে বলল। দেখা শেষ, এখন আসতে পারেন। মিহি সারহানের অপমানে কিছু মনে করলো না। সে বলল, মাত্রই তো এলাম, এত দ্রুত কেউ যায়? আপনাকে ঠিকঠাক মতো দেখলামও না। সারহানের মিহির সাথে কথা বলার ইচ্ছে নেই। গম্ভীর মুখ করে চুপ রইল সে। মিহিকা কেবিনে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এখানে উপস্থিত কেউ নেই দেখে কিছুটা অবাক হয়েছে। ইচ্ছে ছিল এখানে এসে অন্তত একজনের সাথে দেখা হবে। হাসপাতালে আসার মুখ্য কারণ কারোর সাথে সাক্ষাৎ, কিন্তু সে তো নেই। আশাহত হলো মনে মনে। সারহানের সামনে মনে চলা ভাবনা প্রকাশ করলো না। মিহি স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, আপনার ফ্যামিলি মেম্বার কেউ আসেনি? সারহান মিহির দিকে বিরক্তিসূচক তাকালো। মুখতে চবর্গীয় শব্দ উচ্চারণ করতে গিয়েও থেমে গেল। অন্যদিকে তাকিয়ে বলল, আপনাকে বলতে বাধ্য নই। মিহি সারহানের দিকে এক পলক তাকালো। সে বুঝতে পেরেছে সারহান তার সাথে কথা বলতে আগ্রহী নয়, কিন্তু সে এখনই হসপিটাল হতে যাবে না। মিহি পার্স হতে ফোন বের করলো। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে নিশাদের মিসড কল। এইটুকু সময় 20 বার কল দিয়েছে। আবারও কল আসতে মিহি কল রিসিভ করলো। তখনই ভেসে এলো হুঙ্কার। তুমি কোথায়? মিহি ওষ্ঠ এলিয়ে হেসে বলল, তোমায় তো সকালেই বললাম, এর মাঝে ভুলে গেছো? তুমি সারানকে দেখতে গিয়েছো? এসেছি। বারণ করা সত্ত্বেও ওখানে কোন সাহসে গিয়েছো? আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। জানো, এখন আমি মিস্টার সারহানের কেবিনে বসে আছি। নিশাদ রাগে ফুঁসে উঠল। রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আধা ঘন্টার মধ্যে আমি হসপিটালের নিচে আসছি, তুমি আমার সাথে দেখা করবে।
নিষাদ আদেশ করে কল কেটে দিল। মিহির মুখে ঝুলছে রহস্যময় হাসি। সারহান গম্ভীর স্বরে বলে উঠল, আপনার মনে হচ্ছে না আপনি আমায় ডিস্টার্ব করছেন? একদম নয়, আপনাকে দেখতে এসেছি। সারহান ভ্রু কুঁচকে বলল, আপনার সাথে আমার তো কোনো দেখতে আসার সম্পর্ক আছে বলে মনে হয় না। আপনাকে ঠিকমতো চিনিও না। আপনাকে আমায় চিনতে হবে না, আমি আপনাকে ভালো করেই চিনি। সারহানের মিহির হেয়ালিপনা কথা একদম ভালো লাগছে না, সহ্যের বাইরে চলে যাচ্ছে। অন্য সময় হলে বের করে দিত কেবিন থেকে। এরই মাঝে অরিত্রিকার আগমন ঘটল সারহানের কেবিনে। সে তানিয়া বেগমের সাথে হসপিটালে এসেছে। তানিয়া বেগম তাকে কেবিনে আসতে বলে ডক্টরের চেম্বারে গিয়েছেন। দরজা খুলে মিহিরের সাথে চোখাচোখি হয়ে গেল। অরিত্রিকা মিহিকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। সে হাতে ধরে রাখা খাবারের বক্স নিয়ে প্রবেশ করলো। সারহান কারো উপস্থিতি বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো, দেখলো অরিত্রিকা এসেছে। অরিত্রিকার হাতে থাকা খাবারের বক্স টেবিলে রেখে চুপচাপ দাঁড়ালো। এখন কি তার বাইরে যাওয়া উচিত ভেবে পেল না সে। মিহি অরিত্রিকাকে দেখে হেসে বলল, তোমার অপেক্ষায় করছিলাম। কেমন আছো অরিত্রিকা? অরিত্রিকা চমকিত নয়নে হাস্যরত মিহির দিকে তাকালো। সে আশ্চর্য হয়েছে অচেনা একটা মেয়ের মুখে নিজের নাম শুনে। অরিত্রিকাকে অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে হাসি বজায় রেখে বলল, আরে অবাক হচ্ছ কেন? আমি তোমায় চিনি, এমনকি ছবিও দেখেছি তোমার। ছবির থেকে বাস্তবে দেখতে আরো সুন্দরী তুমি। অরিত্রিকা যেন আরো বেশি অবাক হলো। তাকে কিভাবে দেখেছে আর ছবি বা কোথায় পেল? অরিত্রিকা বিস্মিত কণ্ঠে বলল, আপনি আমায় কিভাবে চেনেন আর ছবি বা কোথায় পেয়েছেন? তোমার কথা শুনেই তো দিবারাত্রি পার করি আমি। আর ছবি দেখেছি একজনের ফোনে। শাড়িতে তোমায় অসম্ভব সুন্দর লাগে কিন্তু। অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। শাড়ি পরিহিত ছবি কোথায় দেখলো? এমন ভাবে কথা বলছে যেন তাকে অনেক আগে হতে চিনে। অরিত্রিকা কিছু বুঝে উঠতে পারছে না। মিহি হাতে থাকা ঘড়ি দেখে বলল, সময় হয়ে গেছে, আমায় যেতে হবে। তোমায় দেখার ইচ্ছে ছিল সচক্ষে, আজ পূরণ হয়ে গেল। অরিত্রিকা, সাবধানে চলাফেরা করো। কখন কি হয় বলা যায় না। মিস্টার সারহান, নিজের খেয়াল রাখবেন। আসছি। মিহি আর দেরি করলো না, দ্রুততার সহিত বেরিয়ে গেল কেবিন হতে। অরিত্রিকা এসে চেয়ারে বসলো। সে ভাবতে ব্যস্ত, মেয়েটাকে নিশ্চয়ই সারান ভাইয়ের ফ্রেন্ড হবে, কিন্তু কথার ধরন দেখে তো মনে হলো না। তাহলে কে হতে পারে? উফ, 2 দিন পর পর কোথায় থেকে নতুন মেয়ের আমদানি হয় বুঝে উঠতে পারে না সে। বলতে ইচ্ছা করে, কেন রে, আর কোনো ছেলে কি নেই দুনিয়ায়? তোদের সারহান ভাইয়ের সাথে পরিচিত হতে হবে? সারহান এখনো মিহির কথাগুলো নিয়ে ভেবে চলেছে, অতিশয় চিন্তিত সে। কপালের রগগুলোর মধ্যভাগে ফুটে উঠেছে। সে অনেকটাই নিশ্চিত মিহি তাদের বিষয়ে অনেকটাই অবগত। শেষের বাক্য বারবার এটাই প্রমাণ করছে তাদের সাবধান হতে বলা হয়েছে। তবে কি কোনো বিপদ আসছে? মিহির বিষয়ে সবকিছু জানা জরুরি তার। 4 দেয়ালে বন্দি থেকে কিছুই তার হাতে নেই, সবকিছু আয়ত্তের বাহিরে চলে যাচ্ছে। মেয়েটা কে সারহান ভাই? অরিত্রিকার সন্দিহান সুর, কণ্ঠে বিচলিত ভাব স্পষ্ট। সারহান অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে ভ্রু কুঁচকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। সারহান সহজ সরল কণ্ঠে উত্তর দিল, মেয়েটিকে আমি চিনি না। চিনেন না? কিন্তু এখানে কি করছিলেন উনি? আমায় দেখতে এসেছিলেন। তাও বলবেন আপনি চেনেন না? সারহানের দৃষ্টি সংকুচিত হলো। অরিত্রিকার বড়দের মতো প্রশ্ন করাটা কেন যেন ভালো লাগলো। সারহান ভরাট কণ্ঠে বলে উঠল, চিনি না বললে ভুল হবে, ঢাকায় দেখা হয়েছিল একবার। অরিত্রিকা চোখ ছোট ছোট করে তাকালো। সারহানকে পর্যবেক্ষণ করে দেখে মনে হলো মানুষটি সত্য বলছে, কিন্তু সারহান ভাইয়ের আশেপাশে কাউকে দেখলে সহ্য হয় না। এতটা জেলাস ফিল করার মতো কিছু হয়নি। এসব ভেবে রাতের ঘুম হারাম করার দরকার নেই। আমরা পরিচিত, শুধু এতটুকু জেনে রাখ। অরিত্রিকা সারহানের কথা শুনে মুখ হা হয়ে গেল। সারহান ভাই তার মনের কথা কিভাবে বুঝলো? অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে বলল, আপনি কি করে আমার মনের কথা জেনে গেলেন? সারহান মাদকতা মিশ্রিত স্বরে বলে উঠল। তোর চোখ দেখে। সারহানের সোজাসাপটা উত্তর অরিত্রিকার ভেতর নাড়িয়ে দিল। বুক ধরফর করে উঠল। এই কথায় মাদকতা মেশানো ছিল। সারহান অরিত্রিকাকে স্বাভাবিক করার জন্য বলল, আমায় উঠতে হেল্প কর, একা উঠতে পারবো না। অরিত্রিকা কিছুটা স্বাভাবিক হলো, যেন চেয়ার থেকে উঠে সারহানকে বসতে সাহায্য করতে গেল। সারহান অতি কষ্টে এক হাতে ভর করে উঠে বসার চেষ্টা করলো। অরিত্রিকা সারহানের বাহু ধরে বসানোর চেষ্টা চালাচ্ছে। তার এইটুকুন শরীরে সারহানের মতো সুঠাম দেহের লম্বা চওড়া মানুষকে উঠানো প্রায় অসম্ভব। তবুও অনেকক্ষণ চেষ্টা করার পর সারহান উঠে বসলো। অরিত্রিকা সারহানের পিঠের দিকে বালিশ দিয়ে দিল। সারহান বালিশে হেলান দিয়ে আধা শোয়া হয়ে বসলো। অরিত্রিকা হাঁপাতে হাঁপাতে বলল, আর একটু হলেই তো পটল তুলতাম। আপনি এত ভারী কেন? কি খান বলুন তো? সারহান অরিত্রিকার আজব প্রশ্ন শুনে চাপা স্বরে বলল, ইডিয়েট একটা, প্রতিদিন তো দেখিস কি খাবার খাই। অরিত্রিকা সারহানের কথায় রেগে বলল, এখন তো স্টুপিড বলবেনই আমায়। আমি যে হেল্প করলাম তা তো মনেই থাকবে না। এরপর থেকে হেল্প লাগলে আপনার ওই মিহিকে বলবেন হেল্প করতে। সারহান বিস্ময় নিয়ে পড়ল। আমার মিহি? অরিত্রিকা মুখ বেঁকিয়ে পড়ল, আপনার টানে ঢাকা থেকে ছুটে এসেছে। কত দরদ!
সারহান ফোঁস করে শ্বাস ছাড়লো, কিছুটা নড়ে চড়ে বসলো সে। এবার কিছুটা হলেও আন্দাজ করলো বিষয়টা, সুযোগ বুঝে ঠিকই শুনিয়ে দিল সারহান। অরিত্রিকার রাগান্বিত মুখ পানে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। অরিত্রিকা রেগে মেগে অন্যদিকে তাকিয়ে আছে। সারহান তা দেখে মোলায়েম কণ্ঠে বলল, মনের মাঝে রাগ, ভালোবাসা, অভিযোগ, অভিমান পুষে রাখতে নেই। সময় থাকতে বলে দিতে হয়, নতুবা সময়ের ভিড়ে মানুষ হারিয়ে যায়। এর মাঝে পেরিয়ে গেছে দিন সপ্তাহ মাস, সময় যেন দ্রুততার সহিত তার পথ নিয়ে চলেছে। চোখের পলকে 1 মাস কেটে গেল দেখতে দেখতে, অথচ মনে হচ্ছে এই তো সেদিনই তো সারহানের সকল বন্ধু মহলের সাথে দেখা হলো। অসুস্থ থাকলেও অনেকটা সময় কাটিয়েছে তারা, সময়টা যেন ফুরিয়ে গেল। পরন্ত বিকেল, সারহান ক্লান্ত শরীরে বাসায় প্রবেশ করলো। বাহির থেকে আসে অতিরিক্ত গরমে শার্ট ঘরমাক্ত দেহে আটসাট হয়ে আটকে আছে। অতিরিক্ত গরমে অসহ্যকর লাগছে। আশেপাশে চোখ বুলিয়ে নিল, কে কোথায় আছে ঠাউর করতে পারল না। পরিবারের কারো দেখা পেল না। দিনে দুপুরে যেন শুনশান ভুতুরে পরিবেশ লাগছে। পা বাড়িয়ে ডাইনিং রুমে আসতে রান্নাঘর হতে ভেসে আসছে টুংটাং ধ্বনি। সারহানের মনে হলো হয়তো কেউ রান্নাঘরে আছে। সেদিকে আর মনোযোগ না দিয়ে সে সোফায় ক্লান্ত শরীরে এলিয়ে বসে পড়ল। সোফায় থাকা এসি রিমোট দ্বারা এসি অন করে দিল। শীতল হাওয়ায় তার চোখে ঘুম চলে আসছে। সে চোখ বন্ধ করে রইল। দীর্ঘ সময়ের বিশ্রাম শেষে নিজ কাজে ফিরতে পেরেছে সে। ক্ষত শুকিয়ে গেলেও চিনচিনে ব্যথা অনুভব হয় বুকের মাঝে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।